পর্যাপ্ত মজুদ থাকলেও চট্টগ্রামে বেড়েছে নিত্যপণ্যের দাম। কৃত্রিম সংকট তৈরির অভিযোগ। রাজবাড়ীতে পেঁয়াজের দামে ব্যাপক দরপতন। বগুড়ায় ঝগড়া থামাতে বলায় কাল হলো স্কুল শিক্ষার্থীর। ছুরিকাঘাতে হত্যা। যশোরে দুর্বৃত্তের হামলায় গ্রাম্য চিকিৎসক নিহত। কুষ্টিয়ার 4টি আসনের 3টিতেই জামায়াতের জয়। ভুল মনোনয়ন, দলীয় কোন্দল ও সমন্বয়হীনতায় বিএনপির প্রার্থীদের ভরাডুবি। এবং বরিশাল ও নরসিংদীর বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে নেই স্থায়ী শহীদ মিনার। রাষ্ট্রভাষার সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হচ্ছে নতুন প্রজন্ম। চাহিদার তুলনায় বেশি মজুদ থাকলেও রোজার আগে থেকেই বেড়েছে ভোগ্যপণ্যের দাম। হঠাৎ এমন অস্থিরতার কারণ হিসেবে আসছে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ। ক্রেতার এমন অভিযোগের ভিত্তিতে সিন্ডিকেট ভাঙতে চট্টগ্রামে শুরু হয়েছে অভিযান। কারসাজি করে কেউ দাম বৃদ্ধি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে দেশের শীর্ষ আমদানিকারকদের সিন্ডিকেটের বিরুদ্ধে রমজানের আগে জাহাজকে ভাসমান গুদাম হিসাবে ব্যবহারের অভিযোগ ওঠে। পরে গভীর সাগরে অভিযান শুরু হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। রোজার আগেই ফের অস্থিরতা শুরু হয় বাজারে। গত 10 দিনের ব্যবধানে দেশে ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে বেড়েছে বিভিন্ন পণ্যের দাম। বাজার স্থিতিশীল রাখতে অভিযানে নামে প্রশাসন। বৈঠকে বসে ব্যবসায়ী নেতাদের সাথে। প্রশাসনের কর্মকর্তারা জানান, রমজানের আগেই দাম বেড়েছে সয়াবিন তেল সহ অন্তত 9টি ভোগ্য পণ্যের। কিন্তু ব্যবসায়ীদের দাবি ভিন্ন। তারা বলছেন বাজার স্থিতিশীলই রয়েছে। 4টা পণ্যের দাম আমরা অপরিবর্তিত পেয়েছি, বাট 9টা পণ্যের দাম বেড়েছে। এর ভিতরে উল্লেখযোগ্য হারে বেড়েছে। যেমন আদার দামটা আমি দেখলাম যে এখানে 100 টাকা বিক্রি হচ্ছে, খুচরা দিয়ে দেখলাম যে 180 টাকা বিক্রি হচ্ছে। সয়াবিন তেলের দাম প্রায় 90 টাকা 5 লিটার বোতলে বেড়েছে গত বছরের তুলনায়। কোনো মালের শর্ট নেই এখানে, বরঞ্চ মালের দাম কমতির দিকে। যদি কোনো মাল হঠাৎ কিছু আপনারা দেখেন যে মাঝে মাঝে মালের দাম একটু বাড়তে হয়, সেটা কমতে কমতে একটা জিনিসের কারেকশন হয়, সেটা হইতে পারে। প্রতি বছর রোজার আগে মূল্য বৃদ্ধির এই প্রবণতাকে সিন্ডিকেটের কারসাজি বলে মনে করছে ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন। কৃত্রিম সংকট তৈরি করে আমাদেরকে বেশি দাম নেওয়ার যে প্রবণতা, এগুলো কিন্তু থেকে গেছে। জেলা প্রশাসন অথবা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকিতে যায়, তারা বলে যে দাম স্বাভাবিক, কিন্তু যারা ক্রেতা তারাই জানে আসলে কি পরিমাণ দাম বেশি দিতে হচ্ছে। কৃত্রিম সংকট সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। নতুন বাংলাদেশে কোনো সিন্ডিকেট করার কোনো সুযোগ নাই এবং আমরা সবার কাছে প্রত্যাশা করি সবাই তার দায়িত্বশীল আচরণ করবে। আমরা আমাদের যে গোয়েন্দা সংস্থা, আমাদের মোবাইল টিম, তারাও কাজ করে যাচ্ছে যে আমাদের কাছে কোনো ইনফরমেশন আসলেই আমরা সেখানে ব্যবস্থা গ্রহণ করব। কারসাজির কারণে রমজানের মাঝামাঝি বহুল ব্যবহৃত পণ্যের দাম আরও বৃদ্ধি পাবে এমন শঙ্কা ক্রেতাদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। রমজানকে কেন্দ্র করে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার। বেড়েছে মাছ, মাংস, শসা, লেবু, পেঁয়াজ, রসুন ও মসুর ডালের দাম। বাজার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সহকর্মীরা যুক্ত হচ্ছেন বরিশাল এবং রাজধানী থেকে। আমরা শুরুতেই যাব বরিশালে। জিয়াদ, জানাবেন আজকের বাজার দর কি বলছেন ভোক্তারা? যদি দিকে তাকাই তাহলে দেখা যায় যে রমজানের মাস সংযমের মাস এবং সেখানে ব্যবসায়ীরা কিন্তু সংযম পালন করে, মানে নিত্যপণ্যের দাম কিন্তু স্বাভাবিক রাখার চেষ্টা করে। আর আমাদের দেশে কিন্তু বিপরীত দেখা যায় যে রমজান আসলে এখানে নতুন নতুন সিন্ডিকেট গড়ে তোলে, পাশাপাশি যে নিত্যপণ্যের দাম সেটি কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। এবং এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আমরা দেখেছি যে রমজানের শুরু থেকে যে এই যে কাঁচা বাজার বলুন আর মাছ বাজার বলুন আর মাংসের বাজার বলুন, আমরা দেখেছি প্রতিটি পণ্যের ক্ষেত্রেই যে 20 থেকে 100 টাকা পর্যন্ত কেজি প্রতি দাম বেড়েছে। আপনাকে যদি আজকের বাজার দর আমি জানিয়ে রাখি যে আজকে সবজি বাজারের দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে শসা বিক্রি হচ্ছে 120 টাকা, যেটি গত সপ্তাহে 60 টাকা দরে বিক্রি করা হয়েছিল। লেবু বিক্রি করা হচ্ছে 50 টাকা, গাজর 40 টাকা, টমেটো 50 টাকা, কাঁচামরিচ কিন্তু দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে, 180 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। বেগুন গতকাল বিক্রি করা হয়েছিল 80 টাকা কেজি দরে, আজকে বিক্রি করা হচ্ছে 100 টাকা কেজি দরে। এদিকে রসুন 220 টাকা, যেটি গত সপ্তাহে ছিল 160 টাকা, পেঁয়াজ 50 টাকা, আদা 130 টাকা এবং অন্যান্য যে দ্রব্যবলী রয়েছে চিরা, রমজানের জন্য নিত্য প্রয়োজনীয় যেগুলো চিরা বিক্রি করা হচ্ছে 70 টাকা, ছোলা 90 টাকা, মুড়ি 120 টাকা বিক্রি করা হচ্ছে। মুড়িও আমরা দেখেছি যে 100 টাকা বিক্রি করা হতো,
120 টাকা দরে এখন বিক্রি করা হচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি, মাছ বাজারে কিন্তু আকাশচুম্বী দাম, যা সাধারণ মানুষের ক্রেতার কিন্তু নাগালের মধ্যে নেই। ইলিশ কেজি বিক্রি করা হচ্ছে, বড় আকৃতির ইলিশগুলো বিক্রি করা হচ্ছে 3500 থেকে 3600 টাকা, এবং মাঝারি আকৃতির ইলিশ বিক্রি করা হচ্ছে 2400 থেকে 2500 টাকা, এবং ছোট আকৃতির ইলিশ বিক্রি করা হচ্ছে 1500 থেকে 1800 টাকা কেজি পর্যন্ত। অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি যে দাম কিন্তু লাগামহীনভাবে বাড়তে শুরু করেছে। বিশেষ করে ফলের দাম, পেয়ারা বিক্রি করা হচ্ছে 120 টাকা, কমলা বিক্রি করা হচ্ছে 280 থেকে 350 টাকা। এগুলো প্রতি ক্ষেত্রেই দেখেছি যে 40 থেকে 50 টাকা পর্যন্ত কম ছিল এক সপ্তাহ আগে। আপেল বিক্রি করা হচ্ছে 350 থেকে 380 টাকা, আঙ্গুর বিক্রি করা হচ্ছে 450 থেকে 580 টাকা। এবং মাংসের বাজারেও কিন্তু দাম বেড়েছে। মাংসের কথা যদি আপনাকে বলি, ব্রয়লার বিক্রি করা হচ্ছে 185 টাকা, সোনালী মুরগি বিক্রি করা হচ্ছে 290 টাকা, এবং এখানে লেয়ার মুরগি বিক্রি করা হচ্ছে 300 টাকা। কেজি প্রতি দাম বেড়েছে। এখানেও আমরা বলতে পারি 20 থেকে 25 টাকা পর্যন্ত। অন্যান্য ক্ষেত্রে গরুর মাংস কিছুটা অপরিবর্তিত রয়েছে। গরুর মাংসের দাম 750 থেকে 800 টাকার মধ্যেই রয়েছে, এবং খাসির মাংস 1000 থেকে 1100 টাকা বিক্রি করা হচ্ছে। খাসির ক্ষেত্রে এখানে যারা খাসি সেটি 1000 টাকা, এবং খাসি 1100 টাকা, এবং বকরি বিক্রি করা হচ্ছে 1000 টাকা দরে। অন্যান্য ক্ষেত্রে যদি দেখা যায়, সর্বোপরি এখানে যে বাজার দর, আসলে এটি সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে নেই। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানকার ক্রেতারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যাতে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হয়, সে বিষয়ে যাতে প্রশাসন উদ্যোগ নেয়, সে কথা বলছেন সাধারণ ক্রেতারা। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। জিয়াদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন সহকর্মী যুক্ত রয়েছেন, রিফাত তাসনুভা। বাজার নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? ক্রেতারা কি বলছেন জানাবেন। আসলে আমরা দেখতে পাচ্ছি যে রমজানের দ্বিতীয় রমজান, এবং আজকে রমজান মাসের প্রথম ছুটির দিন। তাই বাজারে কিন্তু অন্যান্য যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোর তুলনায় ক্রেতা বা সাধারণ যে মানুষ রয়েছে তাদের উপস্থিতি অনেকটাই বেশি। তারা হয়তো এসেছেন অনেকে এখানে রমজানে বাজার করতে, কিন্তু তাদের মনের কিন্তু আমরা আসলে স্বস্তি দেখতে পারিনি। তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে বাজার করার উদ্দেশ্য নিয়ে যে টাকা তারা পকেটে করে নিয়ে এসেছেন, সামান্য কিছু সবজি কিংবা মাছ মাংস কিনতেই সেই টাকা খরচ হয়ে যাচ্ছে। কারণ রমজানের শুরুর দিকেই নিত্য যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু আকাশচুম্বী। বিশেষ করে যখন রোজাদার মানুষেরা রোজা ভাঙেন, তখন কিন্তু সবাই একটু চান ঠান্ডা কিছু খেতে। তার মধ্যে রয়েছে লেবুর হালি কিন্তু আকার এবং প্রকার ভেদে 100 টাকার উপরে প্রায় 120 টাকা হালি বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি অন্যান্য যে সবজিগুলোর চাহিদা সবচেয়ে বেশি থাকে, শসা, গাজর এবং টমেটো, এই যে নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর দামও কিন্তু আমরা কিছুটা বেশি দেখতে পেয়েছি। শসা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। দেশি যে গাজরটি রয়েছে সেটি আজকে বিক্রি করা হচ্ছে রাজধানী কারওয়ান বাজারে 40 টাকা কেজি দরে, এবং টমেটোর কেজি প্রায় আজকে দেখতে পারলাম আমরা 80 টাকা। এছাড়াও অন্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর মধ্যে বেগুন 40 থেকে 60 টাকা, মূলা এবং কুমড়া 60 টাকা, করলা 60 থেকে 80 টাকা। কাঁচামরিচের দাম অনেকটাই বেশি, এবং পেঁয়াজের দাম আমরা দেখতে পেয়েছি 50 থেকে 60 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। এখানে এখন যেহেতু একেবারেই সকালবেলা মাত্র দোকানগুলো খুলছে, ক্রেতা সমাগম কিছুক্ষণ পরে আরও বাড়বে, এবং বিক্রেতারা এখন তাদের যে পণ্যগুলো তারা সংগ্রহ করেছেন সেগুলো গোছাচ্ছেন। পরবর্তী সংবাদে আপনাদের আরও হয়তো জানাতে পারবো বাজারের পরিস্থিতি। তো এই কিন্তু ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। আপনাকে ধন্যবাদ। সারা দেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে তৃতীয় অবস্থানে রাজবাড়ী। তবে এ জেলায় সম্প্রতি পেঁয়াজের বাজারে ব্যাপক দরপতন হয়েছে। 2 দিন আগেও মন প্রতি যেখানে বিক্রি হতো 2000 টাকায়, সেখানে এখন দাম 1000 থেকে 1200 টাকা। মৌসুমের শুরুতেই এমন দামে হতাশ কৃষক। সামনে দাম বাড়তে পারে এমন আশ্বাসে পেঁয়াজ সংরক্ষণের পরামর্শ কৃষি অধিদপ্তরের। মৌসুমের শুরুতে বিভিন্ন মাঠ থেকে পেঁয়াজ তোলায় ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ী জেলার কৃষকরা। দেশের মোট চাহিদার 15% পেঁয়াজ সরবরাহ করেন রাজবাড়ীর কৃষকেরা। তবে মৌসুমের শুরুতে পেঁয়াজের দাম নিয়ে হতাশ জেলার কৃষকেরা। 2-3 দিন আগেও প্রতি কেজি পেঁয়াজ 50 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা নেমে এসেছে 27 টাকায়। অনাকাঙ্ক্ষিত দরপতনে ক্ষতির মুখে রাজবাড়ীর চাষিরা। 2 দিন আগে বাজার ছিল 2000 টাকা, আর 2 দিন পরে বাজার হলো 1200 টাকা। 2100 থেকে যদি 1200 টাকা মন চলে আসে, তাহলে এই কৃষকের কি অবস্থা হবে? বাজারে সরবরাহ বেশি থাকায় ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। অন্যদিকে খুচরা পর্যায়ে দাম কমার কোনো নেই লক্ষণ। ব্যবসায়ীরা বলছেন পরিবহনের ব্যয় বৃদ্ধি ও খুচরা পর্যায়ে সিন্ডিকেটের কারণে পেঁয়াজের দাম কমার সুফল পাচ্ছে না ভোক্তারা।
প্রচুর পরিমাণে আমদানি, কথা বলছেন, যার কারণে অটোমেটিক দাম কমে গেছে। মূলত বেশি লাভ করে হলো যারা খুচরা ব্যবসায়ী আছে, এরা মূলত বেশি লাভ করে। সিন্ডিকেটটা এই জায়গায়। আপাতত পেঁয়াজ আমদানির কোনো সিদ্ধান্ত নেই সরকারের। ক্ষতি পুষিয়ে নিতে পেঁয়াজ সংরক্ষণের পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। এখনো পেঁয়াজ আমদানি করার জন্য ব্যবস্থা করা হয়নি। সিন্ডিকেট যারা মধ্যস্বত্বব্যাপী ফরিয়ে থাকে তারা কিছু লাভ করতে চায়, তবে সরবরাহের সাথে যদি চাহিদা ঠিক থাকে সেক্ষেত্রে দাম ততটা হেরফের হবে না। রাজবাড়ীতে চলতি মৌসুমে 40,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে, যেখানে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6 লাখ মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক। বগুড়ার নন্দীগ্রামে ঝগড়া থামাতে বলায় মিলন নামে এক স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত 11টার দিকে উপজেলার বুড়ইল গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শামীম নামে এক যুবকের সঙ্গে নবীর শেখ নামে আরেক যুবকের তুচ্ছ ঘটনায় বাঘ বিতণ্ডা হয়। স্কুল ছাত্র মিলন তাদেরকে শান্ত থাকতে বলায় ক্ষিপ্ত হয় শামীম ও তার পক্ষের লোকজন। এরপর মোটরসাইকেলে 10 থেকে 12 জন এসে অতর্কিতভাবে মিলনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যশোরের শাসায় আলামিন নামে এক গ্রামে চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে উপজেলার বাড়িপোতা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তারাবির নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা আলামিনকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। সারা দেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে তৃতীয় অবস্থানে রাজবাড়ী। তবে এ জেলায় সম্প্রতি পেঁয়াজের বাজার ব্যাপক দরপতন হয়েছে। এ নিয়ে আরো জানাতে রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস বিশ্বাস। দেবাশিস, হঠাৎ কি কারণে কমছে পেঁয়াজের দাম, বিস্তারিত জানাবেন। কথা বলেছিলাম, তারা প্রতি কেজি পেঁয়াজ, প্রতি মন পেঁয়াজ 1200 টাকা সর্বোচ্চ দরে কিন্তু বিক্রি করে আসছিলেন। সেটি কিন্তু প্রতি মন অর্থাৎ 300 টাকা করে আরো কমে এসছে। অর্থাৎ প্রতি মন পেঁয়াজ এই বাজারে 900 থেকে 1100 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি কেজি পেঁয়াজ 30 টাকা করে কিন্তু আসলে প্রতি কেজি পেঁয়াজ 30 টাকা করে কিন্তু আসলে কৃষকদের থেকে প্রথম তারা কিন্তু পেঁয়াজ তারা আমাদের বেশ কিছু তথ্য জানিয়েছেন। কৃষকেরা বলছেন যে এটি আসলে এই সময় বিশেষ করে মাঠ থেকে মুড়ি কাটার সাথে সাথে হালি পেঁয়াজ বাজার আসে, যে কারণে পেঁয়াজের সরবরাহ বেশি থাকে। তবে এই যে দাম, এই দামটি আসলে সিন্ডিকেটের কারণেই আসলে কমে আসছে, এটি কিন্তু কৃষকদের দাবি। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন যে এই রাজবাড়ী থেকে পেঁয়াজ দেশের বিভিন্ন স্থানে পাঠাতে হয়, পথে তাদের অনেক খরচ আসলে দিতে হয়, তাছাড়া পরিবহন ব্যয়ও বেড়েছে, যে কারণে পেঁয়াজের দাম আসলে খুচরা পর্যায়ে অর্থাৎ যারা ভোক্তারা একেবারে কিনে আসলে রান্নার কাজে ব্যবহার করেন সেই সময় আসলে দাম বেড়ে যায়। সিন্ডিকেট এবং আসলে একটি সরবরাহ, এই দুইটি কারণেই আসলে পেঁয়াজের দাম কমে আসছে বলে কৃষকরা জানিয়েছেন। কৃষকরা জানিয়েছেন যে দামে পেঁয়াজ আসলে তাদের বিক্রি করতে হচ্ছে, এই দামে আসলে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। রাজবাড়ী পেঁয়াজ উৎপাদনে সারা দেশের মধ্যে তৃতীয় জেলা হিসেবে পরিচিত। এই জেলায় প্রায় 40,000 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়। তারা নতুন সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন যে দ্রুত সময়ের মধ্যেই পেঁয়াজের বাজারে হস্তক্ষেপ করে দামটা আসলে বাড়ানো। তো শ্রাবণটি আপাতত এতটুকু ছিল পেঁয়াজ বাজার নিয়ে আমার কিছু সবকিছু। দেবাশিস, আপনাকে ধন্যবাদ। উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন শেষে কক্সবাজারে ফেরার পথে তুরস্কের প্রতিনিধি দলের গাড়িবহরটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রতিনিধি দলের কেউ আহত হননি। বহরে থাকা সাবেক জার্মান ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে নেকবেদ্দিন বিলাল এরদোয়ান অক্ষত রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উখিয়ার কুতুংপাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ব্যাটারি চালিত একটি ইজি বাইক হঠাৎ করে গাড়িবহরের সামনে চলে এলে পুলিশের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজি বাইকটি দুমড়ে মুচড়ে যায়। চালক আহত হয়েছেন বলে জানা গেছে। কুষ্টিয়ায় এবার ভরাডুবি হয়েছে বিএনপির। 4টি আসনের মধ্যে জামায়াতের কাছে 3টিতেই পরাজিত হয়েছে দলটির প্রার্থীরা। ভুল মনোনয়ন, দলীয় কোন্দল, সমন্বয়হীনতা আর নেতাকর্মীদের নেতিবাচক কর্মকাণ্ডেই এমন ভরাডুবি মনে করছেন নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার 4টি আসনের মধ্যে 3টিতে পরাজিত হয়েছে বিএনপি প্রার্থী। নির্বাচনে ফলাফল নিয়ে কোন্দল ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের মাঝে। অতীতের সকল সমীকরণ বদলে দিয়ে এবার কুষ্টিয়া 2, 3 ও 4 আসন নিজেদের কবজায় নিয়েছে জামায়াত।
যে যারা প্রকৃত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে মূল্যায়ন করা হয় নাই, যে কারণে এই ভরাডুবিটা এই 3টা আসনে হয়েছে। মনোনয়ন প্রত্যাশী ছিল, তাদের মধ্যে সমন্বয় উপরে দেখা গেলেও তারা একেবারে শেষ রাত্রে যেদিন আর ভোট হবে, বিশেষ করে খোকসা কুমারখালী, তারা সব ভোটগুলো দাঁড়িপাল্লায় দিয়ে দিল। এরকম এটাও একটা বিপর্যয়ের কারণ। সমন্বয়হীনতার ফলেই এই ভরাডুবি বিএনপির মনে করছেন জেলার নেতারা। কুষ্টিয়া 3 সদর আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজার কাছে ধরাশয়ী প্রকৌশলী জাকির হোসেন সরকার ভরাডুবির জন্য দায়ী করছেন অন্তর্বর্তী কোন্দলকে। দলীয় কমিটি গঠনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা বিভাজন ছিল এবং আমাদের এখানে তারও মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ছিল, তাদের অনুসারীরাও ঠিকমতো আসলে কাজ করেনি। বৃহত্তর কুষ্টিয়ার 3 জেলার মধ্যে একমাত্র জয়ী কুষ্টিয়া 1 দৌলতপুর আসনের এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বললেন, সকলকে নিয়ে উন্নয়নে কাজ করতে চান। যার যে এলাকার সমস্যা আমাকে বললে আমি সেগুলি আমাদের দলীয় নেতৃত্বকে জানাবো, এই উপজেলা এই আসলে এই সমস্যা ভাইয়া বা মন্ত্রী মহোদয় বলবো যে এই কাজগুলি করার জন্য, উন্নয়নের জন্য যা চেষ্টা করার, অবশ্যই এটা তো আমার দায়িত্বের মধ্যে কর্তব্যের মধ্যে পড়ে গেছে, সংগঠনকে শক্তিশালী করা। জেলা বিএনপি নিয়ে বিরোধ, মনোনয়নের পর কোন্দল আর 5ই আগস্ট পরবর্তী সময়ে কিছু নেতাকর্মীর অপকর্মের প্রভাব পড়েছে নির্বাচনে, এমন ধারণা সচেতন নাগরিকদের। তৃণমূল নেতাকর্মীদের আশা, দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে পদক্ষেপ নেবে শীর্ষ নেতৃবৃন্দ। ডিভিসি নিউজ ডেস্ক। 21শে পদকপ্রাপ্ত চারণ কবি বিজয় সরকারের 123তম জন্মবার্ষিকী আজ। একাধারে গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা বিজয় সরকার। এই গুণী শিল্পীর বসতভিটা পড়ে আছে অযত্ন ও অবহেলায়। তার মৃত্যুর 40 বছরেও গড়ে ওঠেনি স্মৃতি সংগ্রহশালা। নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে 1903 সালের 20 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন গান ও সুরের পাখি কবিয়াল বিজয় সরকার। সবুজ শ্যামল ঘেরা গ্রামীণ প্রকৃতির মাঝেই দাঁড়িয়ে আছে কবিয়াল বিজয় সরকারের বসতভিটা। মুক্তিযুদ্ধের গানসহ 1800-র বেশি গান লিখেছেন। শিল্পকলায় অবদানের স্বীকৃতিস্বরূপ 2013 মরণোত্তর 21শে পদকে ভূষিত হন বিজয় সরকার। 1985 সালের 4 ডিসেম্বর বিজয় সরকারের মৃত্যুর পর অযত্ন অবহেলায় পড়ে আছে তার বসতভিটা। 16 বছর আগে ছোট্ট পরিসরে বসতভিটায় বিজয় মঞ্চ নির্মিত হলেও তার স্মৃতিধন্য তেমন কিছুই নেই এখানে। তো বিজয় সরকারের বাড়িতে যখন আমরা শিক্ষার্থীরা বা তরুণ সমাজ বা দার্শনিকরা যাই, তখন আমরা খুবই হতাশ হই যে বাড়িটা খুবই অবহেলিতভাবে পড়ে আছে। ভালো একটা বাড়ি টাড়ি করে দিলি, এটা লোকজন দূরের লোক থাকতে পারলো, বসতে পারলো। দীর্ঘদিন পর বিজয় সরকারের বাড়িতে যাওয়ার রাস্তাটি পাকা হলেও মাছের ঘেরের দাপটে সড়কটি ভেঙে গেছে। এছাড়া পানি এবং শৌচাগারের ব্যবস্থা না থাকায় ভোগান্তি বেড়েছে দর্শনার্থীদের। বর্ষাকালে তখন এই রাস্তায় পানি ওঠে, অনেকে চলতে কষ্ট হয়। বিজয় সরকারের রাস্তাটা অতি দ্রুত মেরামত করার ব্যবস্থা করা হোক। দেশ বিদেশে বিজয় সরকারের গান আজও তুমুল জনপ্রিয়, তবে সরকারিভাবে সেই সব গান সংরক্ষণের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। গানের মাধ্যমে তিনি যে দর্শন প্রকাশ করেছেন সেটা টেক্সট বুকস সেগুলো সম্পৃক্ত করা যেতে পারে। আগামী প্রজন্মের কাছে বিজয় সরকারের দর্শন পৌঁছে দেওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি। বিজয় সরকারের স্মৃতি সংরক্ষণে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। বিজয় সরকারের বাড়িতে গিয়েছিলাম, আমরা দেখেছি ওইখানে একটু জায়গা আছে, তাদের পুরাতন একটা ঘর আছে, আমরা সেটাকে সংস্কারের উদ্যোগ নিচ্ছি। 1985 সালের 4 ডিসেম্বর বিজয় সরকারের মৃত্যুর পর পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাকে সমাহিত করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। মায়ের ভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ের ইতিহাস আছে বিজয়ের ঐতিহ্য। প্রতিবার ফাল্গুনে আগুন রঙা পলাশ শিমুল মনে করিয়ে দেয় বাঙালির সেই রক্তঋণের কথা। কিন্তু বরিশালের জনপদে 21-এর সেই রঙের সঙ্গে মিশে আছে কিছু অপূর্ণতার গল্প। অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই স্থায়ী শহীদ মিনার, এমনকি জেলার কেন্দ্রীয় শহীদ মিনারেও ধূসরতার ছাপ। নববসন্তের তীব্র রঙে রাঙা প্রকৃতি, রক্তবর্ণ পলাশ আর শিমুলে ছেয়ে গেছে চারদিক। বসন্তের নাতিশীতোষ্ণ হাওয়ায় মাঠ জুড়ে খেলায় মেতেছে শিশুরা। এমন সব উজ্জ্বল দৃশ্যের মাঝেও লুকিয়ে আছে অনেক আক্ষেপ গাথা। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মিম। বসন্তের এই সময়ে পলাশ শিমুলের লাল রঙে তার কাছে দৃশ্যমান হয় বইয়ের পাতায় পড়া অমর 21শে ফেব্রুয়ারির কথা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন সবাই শহীদ মিনারে ফুল দেয়। আমাদের স্কুলে কোনো তো শহীদ মিনার নেই, আমরা কোথায় ফুল দেব? বরিশাল জেলায় 1586টি সরকারি প্রাথমিকের মধ্যে 1433টিতেই শহীদ মিনার। বিভাগ জুড়ে চিত্র আরও হতাশাজনক। বিভাগের 6239টি বিদ্যালয়ের মধ্যে মাত্র 1287টি বিদ্যালয়ে আছে শহীদ মিনার। আমরা আমাদের স্কুলে শহীদ মিনার চাই, সেই শহীদ মিনারে ফুল দিতে চাই। কলা গাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে 21শে ফেব্রুয়ারি উদযাপন করা হয়। আমাদের বিদ্যালয়ে যদি একটি শহীদ মিনার থাকতো তাহলে শিশুরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে অনেক কিছু জানতে পারতো এবং শিখতে পারতো। আমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা পৃথিবীতে স্বীকৃত, কিন্তু আমাদের দেশে একেবারে বুনিয়াদী যে শিক্ষা, প্রাথমিক শিক্ষা, সেখানে আমরা যদি এই ভাষা আন্দোলনের তাৎপর্য, তার যে প্রতীক, সেই প্রতীককে যদি আমরা না রাখি তাহলে কেবলমাত্র এটা একটা লিখিত বিষয় হিসেবে থাকবে। শহীদ মিনার শুধু একটি স্থাপনা নয়, এটি আত্মপরিচয়ের প্রতীক। তাই বিভাগীয় কর্তৃপক্ষ বলছে পর্যায়ক্রমে প্রতিটি প্রাথমিকে শহীদ মিনার স্থাপনে পদক্ষেপ নেওয়া হবে। আমার যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, যেগুলোতে এখনও আমরা সুন্দর করে শহীদ মিনার স্থাপন করতে পারিনি, সেগুলা আমরা পর্যায়ক্রমে শহীদ মিনার স্থাপন করার উদ্যোগ সরকারের রয়েছে। দিনে যেখানে বসন্তের রঙে উজ্জ্বল সব দিক, সন্ধ্যা নামলেই সেখানে অন্ধকার। বরিশালে কেন্দ্রীয় শহীদ মিনারে জ্বলে না আলো, দেয়াল ঘেরা সাদা স্তম্ভগুলো মিলিয়ে যায় অন্ধকারে। তাহলে 21 কি শুধু প্রভাতের জন্য? শ্রদ্ধা কি শুধু একটি দিনের? আমাদের যে মাতৃভাষা আছে, এই মাতৃভাষাকে যদি আসলে আমরা সম্মান করতে চাই, আমাদের 21শে ফেব্রুয়ারিকে ধারণ করতে হবে এবং শহীদ দিবসের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। আপনি দেখবেন যে বরিশাল শহরে, সারা শহরে ঝাঁ চকচকে আলো, কিন্তু শহীদ মিনারটা অন্ধকার হয়ে পড়ে আছে। গেটে একটা বড় তালা ঝুলছে। দায়ে অবশ্যই কর্তৃপক্ষের আছে এবং কর্তৃপক্ষ এই অন্ধকার করে রাখা যে শহীদ মিনারকে, এটা কোনোভাবেই সে দায় এড়াতে পারে না। বুক চিতিয়ে আজও বিশ্ব বাঙালি বলে ওঠে 21 মানে মাথা নত না করা। সেখানে মায়ের ভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন তাদের স্মরণে প্রয়োজন প্রতিদিনের আলো, বিদ্যালয়ে, নগরে আর আমাদের চেতনায়। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। বাঙালি জাতিসত্তার উন্মেষের অন্যতম অনুঘটক ভাষা আন্দোলন, আর সেই আন্দোলনে শহীদ হন সালাম, রফিক, বরকত, শফিউর সহ নাম না জানা আরও কয়েকজন। কিন্তু ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য নরসিংদীর বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়েই নেই শহীদ মিনার। এতে রাষ্ট্রভাষার সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হচ্ছে নতুন প্রজন্ম। বাঙালির গৌরবোজ্জ্বল অধ্যায় 52 ভাষা আন্দোলন, যা পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধের অনুপ্রেরণা জুগিয়েছে। ভাষার জন্য প্রাণ দেওয়ার মতো বাঙালির গৌরবের 74 বছর পূর্ণ হচ্ছে এবার। তবে এতদিন পরে এসেও ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য নরসিংদীর অর্ধেকের বেশি প্রাথমিক বিদ্যালয়ে নেই স্থায়ী শহীদ মিনার। প্রতি বছর 21শে ফেব্রুয়ারির দিন মাটি, ইট, কলাগাছ, কাপড় ও বাঁশ দিয়ে অস্থায়ী মিনার তৈরি করে জানানো হয় শ্রদ্ধা। কোথাও কোথাও শ্রদ্ধা জানানোর ইচ্ছাটুকু অপূর্ণ থেকে যায়। আমাদের স্কুলে যদি শহীদ মিনার থাকতো তাহলে আমরা শহীদদের স্মরণ করতাম। আমরা চাই যে আমাদের বিদ্যালয়ে একটি শহীদ মিনার হোক। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে আমাদের স্কুলে একটি শহীদ মিনার নির্মাণ করা হোক। প্রধান শিক্ষকরা বলছেন শহীদ মিনার থাকলে শিক্ষার্থীরা ইতিহাস জানতে বেশি আগ্রহী হতো। আজ জেলা প্রশাসক বলছে বরাদ্দ পেলে বিদ্যালয়গুলোতে শহীদ মিনার নির্মাণে নেওয়া হবে ব্যবস্থা। সকল স্কুলে যদি স্থায়ীভাবে শহীদ মিনার স্থাপন হয় তাহলে এই ছোট ছোট শিশুদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোটা অনেক সহজ হয় এবং এই 52 ভাষা আন্দোলন সম্পর্কে তারা অনেক বেশি জানতে পারবে। বাঙালি জাতিসত্তার ইতিহাস ধরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্থায়ী শহীদ মিনার নির্মাণে নতুন সরকার দ্রুত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা শিক্ষক ও অভিভাবকদের। ডিবিসি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকাল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন খুলনা থেকে এবং নীলফামারী থেকে। আমরা শুরুতে যাব খুলনায়। আমিরুল, 21 দিনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেমন দেখছেন প্রস্তুতি? 21 শহীদের যে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য খুলনার যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনার কিন্তু প্রস্তুত করা হয়েছে। এখন শুধুমাত্র যে
রং তুলির আঁচল লাগিয়ে পূর্ণ রূপ দেওয়া হচ্ছে শহীদ মিনারের। আর এই শহীদ মিনারটা বিশেষ করে যে আপনি জানেন যে খুলনার যে কেন্দ্রীয় শহীদ মিনার, এটা শহীদ হাদিস পার্কে অভ্যন্তরে অবস্থিত। তবে এখানটায় কিন্তু জনসাধারণ যে প্রবেশ, সে প্রবেশ শিথিল করা হয়েছে শুধুমাত্র শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের প্রস্তুতির জন্য এবং যথাসময় সর্বসাধারণ খুলনাবাসীর জন্য যে শহীদ মিনারে যে প্রবেশদ্বার 3টি রয়েছে, 3টি খুলে দেওয়া হবে শুধুমাত্র শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য। এবং এখানটায় নিরাপত্তার যে বলয়টি, সেই নিরাপত্তা বলয়টি প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশন, জেলা প্রশাসকের পক্ষ থেকে এই যে শহীদ মিনারের প্রস্তুত করা হয়েছে। এবং এখানে শুধুমাত্র যে খুলনার যে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি যে খুলনার যে বিভিন্ন অন্য স্থানগুলি, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন স্থানে, সেই শহীদ মিনারগুলি কিন্তু প্রস্তুত করা হচ্ছে ভাষা শহীদদের যে বিনম্র সে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য। এবং খুলনায় শুধুমাত্র যে যেমন এই স্থানটিতে প্রভাত ফেরি যেমন অনুষ্ঠিত হবে, অনুরূপ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে, অনুরূপভাবে প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন হবে। যার কারণে যে প্রশাসনের পক্ষ থেকে যত প্রকার আনুষ্ঠানিকতা রয়েছে সবগুলি তারা গ্রহণ করেছে। এখন শুধুমাত্র অপেক্ষায় আছেন যে প্রথম প্রহর এবং প্রভাত ফেরি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য এখন খুলনার যে শহীদ মিনার, সেই শহীদ মিনার প্রস্তুত রাখা হয়েছে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে ধন্যবাদ। নীলফামারী থেকে আমাদের সঙ্গে আরো একজন সহকর্মী যুক্ত রয়েছেন, সহকর্মী ওয়ালি মাহমুদ সুমন। সুমন, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে নীলফামারীর প্রস্তুতি কেমন দেখছেন? শ্রাবন্তী, শুরুতে আপনাকে একটু জানিয়ে রাখি যে আগামীকাল অমর 21শে ফেব্রুয়ারি 1952 সালের ভাষা আন্দোলনের বীর শহীদ স্মৃতি স্মরণে আসলে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। ভাষার প্রতিষ্ঠার যে অধিকার, এই অধিকার আসলে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নীলফামারীতে নানা আয়োজন করা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে আসলে আগামীকালকের প্রস্তুতি মোটামুটি শেষের দিকে। আপনাকে যদি একটু দেখাই, এরই মধ্যে শহীদ মিনারের ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ প্রায় শেষ। এখন শুরু হয়েছে রং তুলির কাজ, সাজানো হবে পুরো প্রাঙ্গণ। আলোকসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরপরেই ঠিক রাত 12টা 1 মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হবে এই দিবসের কর্মসূচি। আগামীকাল দিনের কর্মসূচি নিয়ে যদি আপনাকে একটু বলি, নীলফামারীতে নানা কর্মসূচি রাখা হয়েছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহরের মূল ফটকে পোস্টার, বিভিন্ন বই, আলোকচিত্র প্রদর্শনী এবং জেলা উপজেলাতে যে সরকারি গ্রন্থাগারগুলো রয়েছে সেগুলোতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হাতের লেখা প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপরেই আসলে আলোচনা শেষে শহীদদের যে পরিবার রয়েছে সেই পরিবারদেরকে কিন্তু সংবর্ধনা দেওয়া হবে। এর মধ্যে যদি আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে পুরোপুরি তারা প্রস্তুত রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায়। এবং আগামীকালকে যে দিনের কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো সুন্দরভাবে পরিচালনার জন্য যতটুকু প্রস্তুতি দরকার আইনশৃঙ্খলা বাহিনী ততটুকু প্রস্তুতি নিয়েছে। সব মিলিয়ে আসলে বলা যায় নীলফামারী এখন শুধু 21শে এই প্রস্তুতি শেষে এই উদযাপনের অপেক্ষায় রয়েছে। সুমন, আপনাকে ধন্যবাদ। সাধারণ মানুষ, প্রশাসন ও কিছু মন্ত্রণালয়কে সাথে নিয়ে আগামী 15 দিনের মধ্যে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে। এছাড়া যেসব জলাশয় দখল রয়েছে সেগুলো দ্রুত দখলমুক্ত করা হবে। কথা জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার রাতে পঞ্চগড় সার্কিট হাউসে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় অংশ নেন তিনি। বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সাল থেকে 81 সাল পর্যন্ত যে খাল খনন করেছিলেন সেই খাল খনন কর্মসূচিকে আবারও সামনে আনা হবে। একই সঙ্গে আবহাওয়া ও পরিবেশের বিষয়টি বিবেচনায় রেখে বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু হবে। শুধু খাল খনন নয়, আমাদের এই মন্ত্রণালয়ের মধ্যে আমাদের কিন্তু বৃক্ষরোপণটাও আছে। সেই বৃক্ষরোপণ করেও কিন্তু আমাদের বিশেষ করে আমাদের আবহাওয়া পরিবেশ যেন আমাদের অনুকূলে থাকে সেই জন্য আমরা পদক্ষেপ নিয়েছি, ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আগামী 15 দিনের ভিতরে সেগুলো বাস্তবায়ন শুরু হবে। ডিবিসি সারা বাংলা সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।